অনুরাগে তুই। সাদিয়া শওকত বাবলি। পর্ব 4। মিস্টার সোহাগ দৌড় শুরু করল নয়নের দিকে। ঢোক গিলল বেচারা। বিড়বিড়িয়ে বলল, শয়তান সব দূরে যা দূরে যা। কাছে আসিস না। ফু। নয়নের প্রার্থনা বোধ হয় কবুল হল না। মিস্টার সোহাগ দৌড়ে এসে দাঁড়ালো তার মুখোমুখি। ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, তুমি এখানে? পার্টিতে এসেছো বুঝি? হহমহা এসেছিলাম। আবার চলেও যাচ্ছি এখন। আপনি থাকুন, আমি আসছি। কোনোমতে কথাগুলো বলেই রবিকে নিয়ে আবার সামনের দিকে পা বাড়ালো নয়ন। সোহাগ তৎক্ষণাৎ পথ আগলে দাঁড়ালো তার। চঞ্চল কণ্ঠে বলল, কেন এখনই চলে যাচ্ছ কেন? আমাদের তো মাত্রই দেখা হলো। থাকো না আর একটু সময়। নয়ন ইতস্তত করল। রবির দিকে ইশারা করে বলল, সাথে উনি আছেন তো থাকা হবে না। আমি আসছি। হ্যাঁ? সোহাগ ভ্রু কুঁচকে শুধাল, উনি কে? শীর্ষ স্যারের বন্ধু। সোহাগ গলা উঁচিয়ে আশেপাশে নজর বুলালো। উৎসুক হয়ে শুধাল, শীর্ষ এখানে এসেছে? কোথায় সে? জানি না, আছে হয়তো আশেপাশে। আমার দেরি হয়ে যাচ্ছে। আমি আসছি। সোহাগ মুখ কালো করে ফেলল। আহত কণ্ঠে বলল, এত আসছি আসছি করছো কেন? আর একটু সময় থাকো না এখানে। দেখছো তো চারদিকে পার্টিতে সবাই যে যার মতো ব্যস্ত। আমার দিকে কেউ তেমন দেখছে না। তুমি থাকলে তবুও তোমার সাথে একটু সময় কাটানো যাবে। এইটুকু বলে থামল সোহাগ। ফের লাজুক স্বরে বলল, তোমার সাথে সময় কাটাতে আমার বেশ লাগে। নয়ন ভ্রু কুঁচকাল। কিঞ্চিত সময় নিয়ে ভাবল কিছু একটা। অতঃপর রবিকে নিজের কাঁধ থেকে ঠেলে দিল সোহাগের দিকে। কাঁধ ঝাঁকাতে ঝাঁকাতে বলল, এটাকে তাহলে আপনি সামলান। আমি থেকে যাচ্ছি আপনার সাথে সময় কাটাতে। সোহাগ তড়িঘড়ি করে ধরল রবিকে। রবি নিভু নিভু দৃষ্টিতে তাকালো তার দিকে। টেনে টেনে বলল, কে তুমি বৎস? ধরিয়া মৎস্য। সাজিয়াছ চাচি। অথচ দেখিতে চাচার মতো। সোহাগ হতবাক হয়ে পড়ল। বিস্মিত কণ্ঠে বলল, আমি চাচি চাচার মতো দেখতে? পরপর ফুঁসে উঠল সে। খ্যাপাটে কণ্ঠে বলল, অসভ্য ইতর ছেলে। কাকে কি বলতে হয় তাও জানে না। যৌবন এখনো আমার উপচে উপচে পড়ছে, আর আমাকে কিনা বলে চাচা চাচির মতো লাগে। ক্রোধে শরীরটা রি রি করে উঠল সোহাগের। নিজের থেকে রবিকে দূরে ছুড়ে দিল প্রবল রাগে। নয়ন তড়িঘড়ি করে ধরতে উদ্যত হলো তাকে। কিন্তু ধরার পূর্বেই রবি ধপাস করে পড়ল মাটিতে। সাথে সাথে মাথা চেপে চেঁচিয়ে উঠল সে। গলা বাড়িয়ে বলল, কে রে? কোন হা রা ম যা দা আমাকে ধাক্কা মা র লি? সাহস থাকলে সামনে আয়। তোমার ভবিষ্যতের বিদ্যুৎ লাইন আমি কেটে দেব। সা লা বিটকেল। কথাগুলো বলতে বলতে গলার স্বর ক্ষীণ হয়ে এলো রবির। স্বল্প সময়ের মধ্যেই আঁখি দয় বন্ধ করে নিশ্চুপ হয়ে গেল সে। হয়তো জ্ঞান হারিয়েছে, নয়তো দে র প্রভাবে ঘুমিয়ে পড়েছে। সোহাগ রক্তচক্ষু নিয়ে তাকালো রবির দিকে। দাঁতে দাঁত পিষে নয়নকে বলল, এই টাকে নিয়ে তোমাকে পার্টিতে থাকতে হবে না। এটাকে নিয়ে তুমি বরং চলেই যাও। আমি তোমার সাথে পরে দেখা করে নেব। কথাটা বলেই হনহন করে সোহাগ চলে গেল। নয়ন যেন হাফ ছেড়ে বাঁচলট। যা কাপদ আজ তাড়াতাড়িই বিদায় হয়েছে। অল্পতেই বেঁচেছে সে। কিন্তু এখন এই রবি নামক জন্তুটাকে নিয়ে সে কি করবে? ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল নয়ন। রবিকে মাটি থেকে কোনো রকমে টেনেটুনে ঢুলে হাঁটা লাগালো সামনের দিকে। শীর্ষ সরোয়ার চৌধুরীকে এদিক ওদিক খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত তাকে খুঁজে পেল তারই কক্ষে। দরজা খোলা রেখেই কক্ষের মধ্যে তারই বয়সী কয়েকজন ব্যক্তিবর্গকে নিয়ে কোনো এক বিষয়ে বিস্তার আলোচনায় মগ্ন ছিল লোকটা। শীর্ষ দরজা থেকে ভিতরে ঢুকল। বড় গলায় বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল। হঠাৎ কক্ষে অপরিচিত কারো কণ্ঠস্বর শ্রবণে চমকালেন সরোয়ার চৌধুরী। চোখ তুলে তাকালেন দরজার দিকে। শীর্ষকে চিনে নিতে খুব একটা বেগ পেতে হলো না তাকে। মানুষ বন্ধুকে ভুলে যেতে পারে কিন্তু শত্রুকে খুব সহজে ভোলে না। তবে শীর্ষকে এই মুহূর্তে নিজের কক্ষে দেখে বেশ অবাক হলেন তিনি। যতদূর তার স্মরণে আছে আজকের এই পার্টিতে খান বাড়ির কাউকে তো নিমন্ত্রণ করা হয়নি। তাহলে শীর্ষ এখানে কি করছে? ললাটে ভাঁজ পড়ল সরোয়ার চৌধুরীর। কিঞ্চিত বিস্ময় নিয়ে শুধালেন, তুমি এখানে? শীর্ষ দাঁড়ালো সরোয়ার চৌধুরীর মুখোমুখি। ওষ্ঠ প্রসারিত বলল, আপনি যে মহৎ কাজ করেছেন আঙ্কেল। তারপর যদি আপনার সাথে দেখা করতে না আসতাম তবে যে খুব বড় অন্যায় হয়ে যেত আঙ্কেল। সরোয়ার চৌধুরী ঢোক গিললেন। তবে কি শীর্ষ সব জেনে গেছে? এর জন্যই কিছুদিন ধরে ফাহাদ বা নুহা গা ঢাকা দিয়েছে। মোবাইলটাও বন্ধ করে রেখেছে। সরোয়ার চৌধুরী তাকালেন তার সাথে থাকা লোকগুলোর দিকে। এরা তার বিজনেস পার্টনার এবং তাকে বেশ সম্মান করে। এদের সামনে যদি শীর্ষ তার কৃতকর্ম সম্পর্কে কিছু বলে দেয় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। মান সম্মান তো হারাবেনই, সাথে এদের সাথে করা চুক্তিগুলোও হারাবেন। সরোয়ার চৌধুরী জোরপূর্বক হাসলেন। আমতা আমতা করে তার সাথের লোকদের বললেন, আপনাদের সাথে পরে কথা বলছি।
ওর সাথে আমার কিছু জরুরি করা রয়েছে। পারিবারিক আর কি। লোকগুলো একে একে চলে গেলেন। এরপরে সরোয়ার চৌধুরী আবার তাকালেন শীর্ষের দিকে। থমথমে কণ্ঠে শুধালেন, কি চাই? এখানে এসেছো কেন? ফাহাদ এবং নুহার সাথে মিলে আপনি আমাদের কোম্পানির যেসব কাগজপত্র নিজের জিম্মায় নিয়েছেন সেগুলো ফেরত নিতে এসেছি। সরোয়ার চৌধুরী অবাক হওয়ার ভান ধরলেন। উল্টো রাগ দেখিয়ে বললেন, কি সব বলছো তুমি? আমি তোমাদের কোম্পানির কাগজ নিজের জিম্মায় নেব কেন? আর এই ফাহাদ নুহাসকে? আমি এদের চিনি না। শীর্ষ ভ্রু কুচকাল। সরোয়ার চৌধুরীর এমন অভিনয় দেখে অবাক না হয়ে পারল না সে। লোকটা অসৎ হওয়ার সাথে সাথে অভিনয়েও বেশ পারদর্শী দেখা যাচ্ছে। শীর্ষ কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল তার দিকে। অতঃপর ঠোঁট বাঁকিয়ে বলল, আপনি এখানে কি করছেন আঙ্কেল? মানে মানে হলিউড তো আপনার জন্য অপেক্ষা করছে। নোবেল পুরস্কার কর্তৃপক্ষ 2-4টা ভাঙা টিনের তৈরি নোবেল নিয়ে দাঁড়িয়ে আছে আপনার মতো একজন গুণী অভিনয় শিল্পীর পথ চেয়ে। সরোয়ার চৌধুরী লজ্জাবোধ করলেন। একটু কেশে গলা পরিষ্কার করে তিনি বললেন, এখন তাহলে তুমি এসো। আজ আমার মেয়ের জন্মদিন। সে উপলক্ষে নিচে পার্টির আয়োজন করা হয়েছে। সেখানে যেতে হবে আমাকে। তা যান। তবে তার আগে আমার কাগজপত্রগুলো ফেরত দিয়ে যান। আমি তোমার কোনো কাগজপত্র নেইনি যে ফেরত দেব। আবার মিথ্যা কথা। কি প্রমাণ আছে যে আমি মিথ্যা বলছি? শীর্ষের মেজাজ বিগড়ালো। মুখাবয়বে কঠিন আভা ছড়িয়ে পড়ল তার। প্যান্টের পিছনের দিকে হাত দিয়ে একটা তন্দু ক বের করে আনল সে। তন্দু ক টা সরোয়ার চৌধুরীর কপালে ঠেকিয়ে রুক্ষ কণ্ঠে বলল, মিথ্যার প্রমাণ তো আমার চেয়ে ভালো আপনি বলতে পারবেন। এখন ভালোয় ভালোয় বলুন তো কাগজগুলো কোথায়? সরোয়ার চৌধুরী ঘাবড়ালেন। তত্ত্ব ভয়ে বুকটা কেঁপে উঠল তার। তিনি জানতেন শীর্ষ একটু তন্ডা জেদি ধাঁচের। কিন্তু এ ছেলে যে এত ভয়ঙ্কর তা তার ভাবনার বাহিরে ছিল। এত বছরের জীবনে সরোয়ার চৌধুরী বোধ হয় এই প্রথম তন্দু কের নলের মুখে পড়লেন। ভয় কুলকুল করে ঘামতে শুরু করলেন তিনি। ভীত কণ্ঠে বললেন, শীর্ষ তুমি কিন্তু। এইটুকু বলতেই তাকে থামিয়ে দিল শীর্ষ। কপালে ঠেকানো তন্দু ক টা আরেকটু শক্তভাবে ধরে বলল, কাগজগুলো কোথায় আছে বলবেন নাকি লি আরে আপনার ওই শয়তানি বুদ্ধিতে ভরা মস্তিষ্কটা উড়িয়ে দেব? সরোয়ার চৌধুরী আঁতকে উঠলেন। প্রাণের ভয় সবার আছে। কিছু কাগজের জন্য তিনি তার মূল্যবান জীবনটা খুয়াতে পারবেন না। শুকনো ঢোক গিললেন তিনি। কিছুটা ব্যস্ত হয়ে বললেন, বলছি বলুন তাহলে। সরোয়ার চৌধুরী এলোমেলো দৃষ্টি ফেললেন। নিচু স্বরে বললেন, আলমারিতে আছে। শীর্ষ তন্দু ক টা সরোয়ার চৌধুরীর দিকে তাক করে রেখেই আলমারির দিকে গেল। আলমারির দরজা ধরে টান দিয়ে বুঝল তালা রা। বিরক্ত হল শীর্ষ। এখন আবার তালা খুলতে হবে। তাড়াহুড়োর সময় এই সব ঝামেলা কার ভালো লাগে? শীর্ষ কপাল কুচকাল। বিরক্তিভরা কণ্ঠে বলল, চাবি কোথায়? চাবি দিন। সরোয়ার চৌধুরী চুপ রইলেন। চাবিও দিল না, তার কোনো উত্তরও দিলেন না। শীর্ষ দাঁতে দাঁত চেপে ফের বলল, চাবি দিবেন নাকি লি ছুড়ব? সরোয়ার চৌধুরী ঢোক গিললেন। নিজেই এগিয়ে গেলেন আলমারির দিকে। পকেট থেকে চাবি বের করে খুললেন আলমারিটা। সেখান থেকে কিছু কাগজপত্র বের করে দিলেন শীর্ষের হাতে। শীর্ষ একবার পরখ করে দেখল সব ঠিক আছে কিনা। অতঃপর পা বাড়ালো দরজার দিকে। তবে দরজার কাছাকাছি যেতেই থেমে গেল সে। পিছন ঘুরে হাতের তন্দু ক টা ছুঁড়ে দিল সরোয়ার চৌধুরীর দিকে। তিনি বন্দুকটা ধরে ফেলতেই শীর্ষ বলল, এটা আপনার জন্য প্রাণপ্রিয় ভাঙা টিনের নোবেল বিজয়ী আঙ্কেল। পরপর শীর্ষ তড়িঘড়ি করে কেটে পড়ল। সরোয়ার চৌধুরী তন্দু ক টা র দিকে তাকিয়ে হতভম্ব হয়ে পড়লেন। এ তো খেলনা তন্দু ক। বাহ্যিকভাবে এটাকে আসল মনে হলেও হাতে ধরলেই বোঝা যায় এটা বাচ্চাদের খেলনা ব্যতীত আর কিছুই নয়। শীর্ষ তাকে এভাবে বোকা বানিয়ে সব কাগজগুলো নিয়ে গেল। 21 আধারের গাঢ়ত্ব বেড়েছে। চারিদিক নিস্তব্ধ হয়ে পড়তে শুরু করেছে একটু একটু করে। আশেপাশের অনেক বিল্ডিং এরই আলো নিভতে শুরু করেছে। খান বাড়িরও প্রায় সব কক্ষগুলোরই আলো নিভে গিয়েছে ইতোমধ্যে। শুধু রান্নাঘরের আলোটা জ্বলছে জলজল করে। রাতের খাবার শেষে ত্রয়ী সব গুছিয়ে রাখছে। বাসনগুলোও ধুয়ে সাজিয়ে রাখছে যথাস্থানে। এ কাজ মূলত ফাহমিদা বেগমই করছিলেন। ত্রয়ী দেখতে পেয়ে তাকে ঘুমাতে বলে নিজে করছে। ফাহমিদা বেগম প্রথমে যেতে না চাইলেও পরে ত্রয়ীর জোড়াজুড়িতে গিয়ে শুয়েছেন। বয়স বেড়েছে, সারাদিন এত কাজকর্ম সামলাতে সামলাতে তিনিও ক্লান্ত হয়ে পড়েছিলেন বেশ। ত্রয়ী রান্নাঘরের সবকিছু গুছিয়ে আলোটা নিভিয়ে দিল। বসার কক্ষে প্রজ্বলিত ড্রিম লাইটের আবছা আলোয় পা বাড়ালো নিজ কক্ষের দিকে। তবে বসার কক্ষের ঠিক মধ্য বরাবর আসতেই হুট করে সে ধাক্কা খেল কারো সাথে। আকস্মিক ধাক্কায় হকচকিয়ে উঠল ত্রয়ী। সাথে নিয়ে শরীরের ভারসাম্যও হারালো।
নিজেকে নিচে পড়া থেকে বাঁচাতে তড়িঘড়ি করে সে খামচে ধরল সম্মুখের ব্যক্তির পোশাকের কিছু অংশ। তবে অন্ধকারে এবং তাড়াহুড়ো করে ধরায় পোশাকের সাথে সাথে তার শরীরেও খামুচি লাগল। সাথে সাথে চেঁচিয়ে উঠল সামনের ব্যক্তিটি, বালির বস্তার বাচ্চা, বালির বস্তা! তখন ছুতে দেইনি বলে এভাবে প্রতিশোধ নিলি? ত্রয়ী চমকাল ভরকাল। এ তো শীর্ষের কণ্ঠস্বর। সে ধাক্কা খেল তো খেল, তাও এই লোকের সাথেই। মেয়েটা চোখ তুলে তাকালো উপরের দিকে। আবছা আলোয় শীর্ষের শক্ত চোখ মুখ স্পষ্ট। ঢোক গিলল সে। দৃষ্টি নত করতেই আটকে উঠল ফের। ত্রয়ী খামচে ধরেছে তো ধরেছে, তাও শীর্ষের সেই পেটের সেই কাটা অংশটাই। মেয়েটা ব্যস্ত হলো। কিছু না ভেবেই ছেড়ে দিল শীর্ষের শার্টটা। অমনি ধপাস করে পড়ল ইট কংক্রিটে গড়া শক্ত মেঝেতে। আর্তনাদ করে বলে উঠল, ওহ মা গো! শীর্ষ কিঞ্চিত সময় নিয়ে কপাল কুঁচকে চেয়ে রইল ত্রয়ীর দিকে। অতঃপর নিজের কক্ষের দিকে পা চালাতে চালাতে বলল, এক মগ কফি নিয়ে আমার রুমে আয়। শীর্ষ কিঞ্চিত সময় নিয়ে কপাল কুঁচকে চেয়ে রইল ত্রয়ীর দিকে। অতঃপর নিজের কক্ষের দিকে পা চালাতে চালাতে বলল, এক মগ কফি নিয়ে আমার রুমে আয়। ত্রয়ী বিরক্ত হল। মাত্রই সে এলো রান্নাঘর থেকে। এখন আবার রান্নাঘরে গিয়ে কফি বানাতে হবে। তবে সে মুখে প্রকাশ করল না কিছুই। শীর্ষকে না বলার সাহস তার নেই। লোকটা যা ভয়ঙ্কর! ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল মেয়েটা। কিছুটা সময় নিয়ে কফি বানিয়ে গিয়ে দাঁড়ালো শীর্ষের কক্ষের অভিমুখে। দরজাটা হালকা ফাঁকা করা। তবুও ত্রয়ী হাত উঁচিয়ে দরজায় টোকা দিল। গলা বাড়িয়ে শুধাল, আসবো? আয়। ত্রয়ী দরজা ঠেলে ভিতরে ঢুকল। বিছানার দিকে নজর দিতেই চোখে পড়ল শীর্ষকে। লোকটা ফের তখনকার মতো উদম শরীরে আধশোয়া হয়ে বসে রয়েছে বিছানায়। মেয়েটা এগিয়ে গিয়ে দাঁড়ালো বিছানার পাশে। কফির মগটা বাড়িয়ে দিয়ে কিছুটা ইতস্তত করেই শুধাল, এভাবে একটা মেয়ের সামনে বারবার পোশাক খুলে শরীর প্রদর্শন করছেন, লজ্জা লাগছে না আপনার? শীর্ষ কফির মগটা নিতে নিতে জবাব দিল, আমার লাজ লজ্জা ছোটবেলা থেকেই একটু কম। স্কুল কলেজে পড়াকালীন মেয়েরাও তাই বলতো। ত্রয়ী অবাক হলো। চোখ বড় বড় করে শুধাল, আপনি স্কুল কলেজে থাকতেও খালি গায়ে হতেন? তাও মেয়েদের সামনে? খেলতে গেলে হতাম। ত্রয়ী নাক মুখ কুচকাল। খুব বেশি না ভেবেই ফট করে বলল, যে ছেলেরা পরনারীর সামনে স্বাচ্ছন্দ্যে খালি গায়ে হতে পারে সেই ছেলেদের আমি দুই চোখে দেখতে পারি না। এমন ছেলেদের আমি কখনো বিয়ে করব না। শীর্ষ চোখ ছোট ছোট করে তাকালো ত্রয়ীর দিকে। কপাল কুঁচকে বলল, তোকে বিয়ে করতে বলেছে কে? আমি কি একবারও বলেছি আমাকে তোকে বিয়ে করতে হবে? ত্রয়ী থতমত খেল। কি বলতে মুখ ফসকে সে কি বলে ফেলেছে একদম বুঝতে পারেনি। এখন নিজেরই লজ্জা লাগছে। শীর্ষ তাকে কি ভেবেছে কে জানে। মেয়েটা আমতা আমতা শুরু করল। শীর্ষ নজর সরালো তার দিক থেকে। কফির মগে চুমুক বসাতে বসাতে বলল, তুই নিশ্চিন্তে থাক। তোর মতো গাধীর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি অন্তত তোকে বিয়ে করব না। ত্রয়ী অপমানিত বোধ করল। সে মোটেই গাধী নয়। ওই যা একটু ভীতু এবং স্বল্পভাষী। তবে শীর্ষকে বিয়ে করার ইচ্ছা তারও নেই। পৃথিবীতে কি পুরুষ মানুষের অভাব পড়েছে যে একে বিয়ে করতে হবে? প্রয়োজনে অবিবাহিত থাকবে, তবুও তো লাজ লজ্জাহীন রুক্ষ স্বভাবের নিরামিষ এই অভদ্র লোকটাকে সে বিয়ে করবে না। ত্রয়ী মনে মনে ভেঙচি কাটল। তবে কথা বাড়ালো না আর। পিছন ঘুরে পা বাড়াল চলে যাওয়ার উদ্দেশ্যে। 2 কদম সে সামনে যেতেই পিছু ডাকল শীর্ষ। কোথায় যাচ্ছিস? ত্রয়ী পিছন ঘুরল। দৃষ্টি মেঝেতে নিবন্ধ রেখে বলল, রুমে যাচ্ছিলাম। কেন, কিছু বলবেন? শীর্ষ ঘাড় ঘুরিয়ে বিছানার পাশের টেবিলের উপরে রাখা ফার্স্ট এইড বক্সটার দিকে ইশারা করল। ঠান্ডা কণ্ঠে বলল, শুকিয়ে যাওয়া যে ক্ষত তুই তাজা করেছিস, এখন সেই ক্ষতে মলম লাগা। মানে? শীর্ষ নিজের পেটের ক্ষতস্থানটার দিকে আঙ্গুল তাক করে বলল, তখন খামচে ধরায় রক্ত বেরিয়েছে। পরিষ্কার করে ঔষধ লাগিয়ে দে। অবাক হলো ত্রয়ী। এই লোক সন্ধ্যায় এই ক্ষত নিয়েই না কত বড় বড় কথা বলল। সে যখন জিজ্ঞেস করল ব্যথা হচ্ছে কিনা তখন না বলল, ব্যথাই চরম উপভোগ্য, আবার রক্ত বের হওয়ার কথা বলাতে বলেছিল কলুষিত রক্ত বেরিয়ে যাওয়া নাকি ভালো। তারপর যখন সে ওই ক্ষত স্থানটা একটু ছুঁয়ে দিতে উদ্যত হয়েছিল তখন তো বেশ বড় গলায় বলেছিল তাকে ছুলে নাকি জলে পুড়ে যাবে। তাহলে এখন ছুলে জলে পুড়ে যাবে না? ত্রয়ী এক পলক তাকালো শীর্ষের দিকে। পরপর আবার চোখ নামিয়ে বলল, আপনিই না তখন বলেছিলেন ব্যথাই ভালো। তাছাড়া আপনি এটাও বলেছিলেন আপনাকে ছুলে নাকি আমি জলে পুড়ে যাব। এরপরও কি আপনাকে ছোঁয়াটা ঠিক হবে আমার? শীর্ষ হাতের কফির মগটা রাখল টেবিলে। থমথমে কণ্ঠে বলল, এত কথা তো তোর থেকে আমি শুনতে চাইনি। আমার শুকিয়ে যাওয়া ক্ষতস্থান যখন তুই তাজা করেছিস তখন এর চিকিৎসাও তোকেই করতে হবে। তাতে যদি তুই জলে পুড়ে যাস তো যাবি, কিন্তু এই ক্ষতে মলম না লাগিয়ে তুই এই কক্ষ থেকে এক পাও নড়তে পারবি না। ত্রয়ীর রাগ লাগল। চিল্লিয়ে বলতে ইচ্ছা হলো, আপনার ওই ক্ষতস্থান মোটেই শুকনো ছিল না।
আমি সন্ধ্যায়ও দেখেছি ওটা তাজা ছিল। আমি কোনো শুকনো ক্ষতস্থানকে তাজা করিনি। মনে মনে এতগুলো কথা বললেও মুখে বলার সাহস পেল না মেয়েটা। এ কথা বললে আবার না শীর্ষ বলে, তুই আমার তাজা ক্ষতস্থানকে আঘাত করে ভর্তা করে দিয়েছিস, রক্ত বের করেছিস। এই অপরাধে তোকে আমি জেলে দেব। তখন কি করবে মেয়েটা? কিন্তু এই ক্ষতের চিকিৎসাও বা সে কিভাবে করবে? লোকটাকে উদম শরীরে দেখেই তার ভিতরে অস্বস্তি অনুভব হচ্ছে। এখন আবার সেই উদম শরীরকে ছুঁয়েও দিতে হবে। ত্রয়ীকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকাল শীর্ষ। ধমকে বলল, কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি কাজ শুরু কর। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল ত্রয়ী। ফার্স্ট এইড বক্সটা নিয়ে বসল শীর্ষের পাশে। আলতোভাবে ঔষধ লাগাতে শুরু করল ক্ষতস্থানে। তবে একটু ঔষধ ছুঁয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিচ্ছে মেয়েটা। আবার একটু সময় নিয়ে ঔষধ লাগাচ্ছে। শীর্ষ ভ্রু কুচকাল, চোখ ছোট ছোট করে বলল, ওভাবে নাক মুখ কুচকাচ্ছিস কেন? না মানে আপনি ব্যথা পাচ্ছেন না? ঔষধ লাগতেই স্থানটা জ্বলে উঠছে না? তা জ্বলে উঠলে আমার উঠছে, তাতে তোর কি? তুই নাক মুখ কুচকাচ্ছিস কেন? ওই আর কি, এমনি। ত্রয়ী আবারও মনোযোগ দিল ক্ষতস্থানে ঔষধ লাগাতে। শীর্ষের দৃষ্টি শীতল হল। কেমন অদ্ভুত এক প্রশান্তি হানা দিল তার হৃদয় জুড়ে। দৃষ্টি স্থির হল ত্রয়ীর দিকে। সে তাকাতে চাইছে না এই মেয়েটির দিকে। তবুও কেন যেন চোখ ফেরাতে পারছে না। বেহা চোখ দুটো তার আদেশের অবাধ্য হয়েই দেখছে ত্রয়ীকে। মেয়েটা কিছুটা সময় নিয়ে ঔষধ লাগিয়ে উঠে দাঁড়ালো। নরম কণ্ঠে বলল, ঔষধ লাগানো শেষ। আমি তাহলে এখন আসছি। শীর্ষ প্রত্যুত্তরে কিছুই বলল না। ত্রয়ী দাঁড়িয়ে রইল কিঞ্চিত সময় নিয়ে। অতঃপর বেরিয়ে গেল কক্ষ ছেড়ে। শীর্ষ চেয়ে রইল তার গমনপথে। এই মেয়েটির জন্য তার হৃদয় কিছু হচ্ছে। কোনো সুখকর অনুভূতির উদয় ঘটছে। শীর্ষ চাইছে নিজেকে দমিয়ে রাখতে কিন্তু পারছে না। তপ্ত নিঃশ্বাস ফেলল সে। দৃষ্টি নামিয়ে পেটের ক্ষতস্থানের দিকে তাকাতেই চোখ মুখ শক্ত হয়ে উঠল। এই আঘাতটা ক্লাবে র সময় লেগেছিল। ওই কায়সারটা নির্ঘাত হাতে ধারালো কিছু নিয়ে এসেছিল। তখন তে অত কিছু খেয়াল করা হয়নি। তারপর আবার পরে হঠাৎ পুলিশ চলে আসায় তাড়াহুড়ো করে পালিয়ে আসতে হয়েছিল। কিন্তু ওই কায়সার শুধু একবার শীর্ষের হাতে পড়ুক, ওকে এই আঘাতের মূল্য সুদে আসলে তুলে নিবে। 22 রাত বাড়ার সাথে সাথে রবির পাগলামি বেড়েছে। তখন পার্টিতে বসে হুঁশ হারানোর পর সবাই ভেবেছিল তারা বেঁচেছে। কিন্তু না, মাঝ রাস্তায় আবার হুঁশে ফিরে পাগলামি শুরু করেছে সে। তাই এই অবস্থায় তাকে আর বাড়িতে পৌঁছে দেয়নি আলভি এবং নয়ন নিয়ে এসেছে শীর্ষের ফ্ল্যাটে। রবির বাবা এমনিই যা বদমেজাজি মানুষ। ছেলে খেয়ে মাতাল হয়েছে দেখলে নির্ঘাতরা দা তুলে ছুটে আসবেন কোপাতে। এমনিই লোকটা নাকি প্রথম জীবনে কসাই ছিলেন। এই অবস্থায় রবিকে বাড়িতে নিলে রবি তো সাথে নয়ন আর আলভিও প্রাণ হারাবে অকালে। নয়ন ফ্ল্যাটে ঢুকেই এক গ্লাস লেবুর শরবত এনে ধরল রবির সামনেট। অতঃপর বলল, এটা খেয়ে নিন স্যার। রবি নিল না গ্লাসটা। একটু গন্ধ শুকে নাক মুখ কুচকে বলল, কি এটা? নিশ্চয়ই তোরা আমাকে খাইয়ে রে ফেলতে চাইছিস? কি ভয়ঙ্কর লোক তোরা! তোদের নামে আমি লা করব। তা না হয় করবেন। আগে এটা খেয়ে তো নিন। না, খাবো না। কিছুতেই খাবো না। আলভি এগিয়ে এলো। গ্লাসটা রবির মুখের সামনে ধরে বলল, আল্লাহ ওয়াস্তে খেয়ে নে ভাই। আমাদের একটু উদ্ধার কর। কেন, তোদের ধরেছে কে যে উদ্ধার করতে হবে? আলভির অধৈর্য হল। রবিকে চেপে ধরে সে খাওয়াতে নিল শরবতটা। রবিও ফুঁসে উঠল। শরবতের গ্লাসটা সাথে সাথে ছুঁড়ে ফেলল নিচে মেঝেতে। সাথে সাথে ঝনঝন ধ্বনি তুলে কাচের গ্লাসটা ভেঙে গুড়িয়ে গেল। আলভির মেজাজ বিগড়ালো। খ্যাপাটে কণ্ঠে সে বলল, শালা, তোকে তো আজ আমি। পুরো কথাটা শেষ করার আগেই রবির মোবাইলটা বেজে উঠল। পকেট থেকে মোবাইলটা বের করল সে। স্ক্রিনে জ্বলজ্বল করছে বাবা নামটা। এত রাত হলো তবুও ছেলে বাড়িতে ফিরেনি, তাই হয়তো কল করেছে। রবি কলটা রিসিভ করল। কানের কাছে মোবাইলটা ধরে বলল, হ্যালো রাশেদ ভাই, কেমন আছেন? আপনার বউ কেমন আছে? আঁতকে উঠল নয়ন এবং আলভি। তড়িঘড়ি করে তারা রবির থেকে মোবাইলটা কেড়ে নিল। কলটা কেটে দিল দ্রুততার সাথে। শেষ পর্যন্ত বাপকে বলছে, ভাই, এই ছেলে যা শুরু করেছে আজ তাদের নামে বোধ হয় শান্ত হবে না। 23 রৌদ্রোজ্জ্বল সুন্দর দিন। আকাশের সোনালি সূর্যটা আজ বেশ উজ্জ্বল রূপেই ধরা দিয়েছে। জানালা গলিয়ে সূর্যের আলো চোখে মুখে পড়তেই নড়েচড়ে উঠল রবি। শরীরের উপরে ভারী কিছু অনুভব করল। পিটপিট করে চোখ খুলল সে। ডান দিকে তাকাতেই দেখল নয়ন ঘুমিয়ে আছে, আর বাম দিকে তাকাতেই চোখে পড়ল আলভিকে। দুজনেই দুই দিক থেকে চেপে ধরে রেখেছে তাকে। রবির কপাল কুঁচকে এলো। এরা এই সকাল সকাল তার সাথে কি করছে?
রাতভর কি তার কক্ষেই ছিল এরা? ছিটামে রে দুজনকে নিজের শরীরের উপর থেকে সরিয়ে দিল সে। আকস্মিক আক্রমণে হকচকিয়ে উঠল নয়ন এবং আলভি। ঘুম থেকে ধরফরিয়ে উঠে বসল বিছানায়। নয়ন হড়বড় করে বলল, কি হয়েছে? কে রে ছে? আলভিও হঠাৎ ঘুম ভাঙায় আতঙ্কিত হয়ে পড়েছে বেশ। এলোমেলো দৃষ্টি ফেলে সে বলল, কই কে রে ছে? কোনো তো দেখছি না। রবি বিরক্ত হল। বিছানা ছেড়ে উঠতে গিয়ে অনুভব করল তার মাথার পিছনের দিকে বেশ ব্যথা। তাছাড়া মাথাটাও বেশ ভারী ভারী লাগছে। রবি মাথাটা চেপে ধরল। ব্যথায় নাক মুখ কুঁচকে বলল, মাথায় এত ব্যথা কেন? আহ! ধীরে ধীরে উঠে বসল রবি। মাথার পিছনের দিকে হাত দিয়ে বুঝল পিছনের দিকটা ফুলে উঠেছে। রবি চোখে মুখে কাঠিন্য ভাব ফুটিয়ে তুলল। তেতে উঠে বলল, এই তোরা আমার সাথে কি করেছিস? আমার মাথার পিছনের দিকটা ফুলেছে কেন? নয়ন এবং আলভি আগের থেকে স্বাভাবিক হলো কিছুটা। কোথাও কেউ রে নি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল তারা। নয়ন রবির দিকে তাকিয়ে বলল, আপনার চাচি আপনাকে গতকাল রাতে ধাক্কা রে ফেলে দিয়েছিল। তখন ব্যথা পেয়ে ফুলে উঠেছে বোধ হয়। রবি পাশ ফিরে তাকালো নয়নের দিকে। কপাল কুঁচকে শুধাল, কোন চাচি? আর তোরা দুইটা আমার রুমে কি করছিস? কাল বাড়িতে ফিরিসনি তোরা? আলভি বিরক্তি ভরা কণ্ঠে জবাব দিল, শুধু আমরা না, কাল তুইও বাড়ি ফিরিসনি। আমরা সবাই শীর্ষের ফ্ল্যাটে আছি। রবি আশেপাশে তাকালো। চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। কাল রাতে বাড়িতে না ফিরে সে এখানে ছিল? কিন্তু কেন ছিল? রবি মস্তিষ্কে চাপ প্রয়োগ করল। গতকাল তারা সরোয়ার চৌধুরীর বাড়িতে গিয়েছিল, সেখানে পার্টি ছিল। সে এক গ্লাস পানীয় পান করেছিল, তারপর সিঁড়ির কাছে গিয়েছিল উপরে ওঠার জন্য। এরপর আর কিছু মনে নেই। এরপর কি হয়েছিল তার মনে পড়ছে না কেন? রবি আরও কিছুটা সময় নিয়ে সবটা মনে করার চেষ্টা করল। শেষে ব্যর্থ হয়ে তাকালো আলভির দিকে। অসহায় কণ্ঠে বলল, আমরা কাল বাড়ি ফিরিনি কেন? আমার কিছু মনে পড়ছে না কেন? আলভি দাঁতে দাঁত চেপে জবাব দিল, কারণ কাল তুই খেয়ে টাল হয়ে পড়েছিলি লা। আর তোর জন্য আমরাও বাড়ি যেতে পারিনি। খেয়েছিলাম। ওই পার্টিতে যে পানীয়টা খেয়েছিলি ওটাই বিদেশি লাল পানি ছিল। ওহ, তাহলে আমাকে বাড়িতে না নিয়ে এখানে এনেই ভালো করেছিস। নয়তো আমার বাপ জানতে পারলে আমাকে কালি দিয়ে দিত। নয়ন বিছানার পাশের টেবিল থেকে রবির মোবাইলটা তুলে বাড়িয়ে দিল তার দিকে। অতঃপর বলল, আপনার বাবা কাল কল করেছিল স্যার। আপনি কল রিসিভ করে তাকে ভাই ডেকেছিলেন। সেই থেকে সে আপনার জন্য মদা নিয়ে অপেক্ষা করছে। আপনার বোন মেসেজ করেছে, চেক করে দেখুন। মদা সহ ছবিও পাঠিয়েছে বোধ হয়। উপর থেকে মেসেজটা পড়তে পারলেও ছবিটা দেখতে পারিনি। নয়ন বিছানার পাশের টেবিল থেকে রবির মোবাইলটা তুলে বাড়িয়ে দিল তার দিকে। অতঃপর বলল, আপনার বাবা কাল কল করেছিল স্যার। আপনি কল রিসিভ করে তাকে ভাই ডেকেছিলেন। সেই থেকে সে আপনার জন্য মদা নিয়ে অপেক্ষা করছে। আপনার বোন মেসেজ করেছে, চেক করে দেখুন। মদা সহ ছবিও পাঠিয়েছে বোধ হয়। উপর থেকে মেসেজটা পড়তে পারলেও ছবিটা দেখতে পারিনি। রবি আতকে উঠল। পরপর শুকনো ঢোক গিলল কয়েকটা। তার বাবা তার জন্য মদা নিয়ে বসে আছে। আজ বাড়িতে গেলে তার আর বেঁচে ফিরতে হবে না। না, সে এখন বাড়িতে ফিরবে না, কিছুতেই না। আগে জীবন বাঁচানো, তারপর অন্য কিছু। 24 শহর জুড়ে কোলাহলের ঘনঘটা। ত্রয়ী আর রিমা কেবলই কলেজে এসে পৌঁছালো। বাড়ির গাড়িতেই রিমা প্রতিদিন কলেজে আসে। আগের দিন ত্রয়ীকে আনবে না বলে আগে আগে সে চলে এসেছিল। তাছাড়া শীর্ষও ত্রয়ীকে নিয়ে আসতে রাজি হয়েছিল বলে কিছু বললেননি আব্দুর রহমান খান। কিন্তু আজ রিমা গাড়িতে বসার আগেই তিনি ত্রয়ীকে গাড়িতে বসিয়ে দিয়েছেন। বিষয়টি রিমার ভালো না লাগলেও বাবার মুখের উপরে বলতে পারেনি কিছুই। ফলস্বরূপ ত্রয়ীর সাথেই আসতে হয়েছে কলেজে। কলেজের সামনে গাড়ি থামতেই রিমা গাড়ি থেকে নেমে পড়ল। ত্রয়ীকে ফেলে রেখেই হনহন করে ঢুকল সে কলেজের মধ্যে। ত্রয়ী তাকে পিছন থেকে ডাকতে গিয়েও আটকে গেল। এই কয়দিনে সে বেশ ভালোভাবেই বুঝে গেছে এই মেয়েটি তাকে পছন্দ করে না। কিন্তু কেন পছন্দ করে না সে কারণ অজানা। সে কি কিছু করেছে? কিন্তু তাদের বাড়িতে সে এসেছেই বা কয়দিন যে এর মধ্যে কিছু করে বসবে। ত্রয়ী বার কয়েক তাকে অপছন্দ করার কারণ জিজ্ঞেস করতে গিয়েও করতে পারেনি। এ বাড়িতে আসার পর থেকে এখন পর্যন্ত রিমা তার সাথে তেমন কথা বলেনি, দেখলেই কেমন এড়িয়ে চলে, চোখ মুখ কুঁচকে ফেলে। তাই তাকে আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করারও সাহস করে উঠতে পারেনি ত্রয়ী। আবার যদি রেগে যায়। ত্রয়ী আস্তে ধীরে গাড়ি থেকে নামল। আশেপাশে নজর বুলিয়ে আর্টস ভঙ্গিতে ঢুকল কলেজের ভিতরে। চারদিকে শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কেউ কেউ মাঠে সবুজ ঘাসের উপরে বসে আড্ডা দিচ্ছে, কেউ দাঁড়িয়ে রয়েছে, কেউ আবার তার মতোই কেবল এসেছে। ত্রয়ীর এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎই নজর গেল অদূরে একটা বকুল গাছের দিকে।
সে গাছের নিচে জনা কয়েক ছেলে দাঁড়িয়ে রয়েছে। নিজেদের মধ্যে আলোচনা করছে কিছু নিয়ে। তাদের মধ্যে একজনের দিকে ত্রয়ীর দৃষ্টি স্থির হলো। ওটা শীর্ষ না? হ্যাঁ, শীর্ষই তো। তার দিকে তাকিয়ে তাকিয়েই পাশের ছেলেটাকে কিছু বলছে। ভ্রু যুগল কুঁচকে এলো মেয়েটার। এই লোক এখানে কি করছে? সকাল সকাল তো কি জরুরি কাজ আছে বলে তাড়াহুড়ো করে বেরিয়ে এলো। এই তার জরুরি কাজ? ত্রয়ী শীর্ষের দিকে দৃষ্টি দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে আর খেয়ালই করেনি। সামনে থেকে হঠাৎ তার মুখোমুখি কেউ চলে আসতেই টনক নড়ল। হকচকিয়ে উঠল সাথে সাথে। সাথে সাথে ছিটকে দূরে সরে এলো সময় ব্যয় না করে। একটুর জন্য সামনের ব্যক্তির সাথে ধাক্কাটা লাগেনি। ত্রয়ী চোখ তুলে তাকালো। সামনের ব্যক্তিকে দেখেই অপ্রস্তুত হলো সে। এ তো সেদিনের সেই ব্যক্তি। শাহেদ নাকি যেন নাম। এ কলেজেরই গেস্ট অধ্যাপক। ত্রয়ী এলোমেলো দৃষ্টি ফেলল। আমতা আমতা করে বলল, দুঃখিত, আমি আসলে অন্য দিকে খেয়াল করতে গিয়ে এদিকটা খেয়াল করিনি। শাহেদ আলতো হাসল। অভয় দিয়ে বলল, ইটস ওকে। তা কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ আমিও ভালো। আজ একাই এসেছ? শীর্ষ আসেনি? এসেছে ওই বকুল গাছের নিচে। ত্রয়ী বকুল গাছের দিকে ইশারা করল। শীর্ষের দৃষ্টি তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হল। বুকের ভিতরটা কেমন জ্বলে উঠল। রবি আলভি নয়নকে নিয়ে সে এখানে এসেছিল একটা কাজে। ক্লাবে দুই দলের মধ্যে কয়েকদিনের ভিতরে একটি ক্রিকেট খেলার আয়োজন করতে চাইছিল তারা। সেই খেলাটা এই কলেজ মাঠেই খেলার চিন্তা ভাবনা করেছিল সবাই মিলে। সেই বিষয়েই কলেজ কর্তৃপক্ষের সাথে একটু কথা বলতে এসেছিল। কিন্তু এখানে এসে তো অন্য কিছুই দেখছে। শীর্ষ লম্বা লম্বা পা ফেলে এগিয়ে এলো ত্রয়ীর নিকট। সহেদ শীর্ষকে দেখেই ওষ্ঠে হাসি ফুটিয়ে তুলে বলল, কি রে শীর্ষ, কেমন আছিস? শীর্ষ জবাব দিল না কোনো। শাহেদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে এক পলক তাকিয়ে খপ করে ধরল ত্রয়ীর এক হাত। টেনে অন্যদিকে নিয়ে যেতে যেতে বলল, কলেজে আসতে না আসতেই সবার সাথে খাতির পাতানো শুরু করে দিয়েছিস? শাহেদের সাথে এত কথা কিসের তোর? ত্রয়ী দৃষ্টি নত করল। মিনমিনে কণ্ঠে জবাব দিল, না মানে উনি তো আমার স্যার। এইটুকু বলতেই মেয়েটাকে থামিয়ে দিল শীর্ষ। কপাল কুঁচকে বলল, ওটা স্যার না, সার হবে। চু সার একটা। মেয়ে মানুষ দেখলেই শুধু গল্প জুড়ে দিতে মন চায়। তেমনটাও না। উনার কোনো দোষ নেই। আমি উনার সামনে গিয়ে পড়েছিলাম। শীর্ষ থেমে গেল। ত্রয়ীর হাত ছেড়ে দিয়ে বলল, এখন তুই আমাকে শিখাবি কার দোষ আছে আর কার দোষ নেই? ঠিক তা না। আপনি বললেন না তিনি লুচ্চু। কিন্তু আমার সাথে তো তিনি তেমন কোনো ব্যবহার করেননি। তাহলে তুই কি বলতে চাইছিস শাহেদ ভালো? ত্রয়ী চোখ তুলে একবার তাকালো শীর্ষের দিকে। পরপর আবার দৃষ্টি নত করে বলল, খারাপও না। শীর্ষের মেজাজের পারদ ধপধপ করে বেড়ে গেল। বিক্ষিপ্ত হয়ে উঠল মন মস্তিষ্ক। হঠাৎ এমন হওয়ার কারণ খুঁজে পেল না সে। অবশ্য কারণ খুঁজলও না। এত সময় কোথায় কই তার হাতে? শীর্ষ ফের ত্রয়ীর হাত ধরল শক্ত করে। টেনে সামনের দিকে নিয়ে যেতে যেতে বলল, কলেজে পা রাখতে না রাখতেই সাহস বেড়ে গেছে তোর। গতকাল আমি বারণ করার পরও ক্লাস করেছিস। আজ আবার আমার মুখে মুখে তর্ক করছিস। কাল বলেছিলাম তোকে এখানে আর পড়াবো না। কিন্তু পরবর্তীতে বিভিন্ন ঝামেলায় ঝামেলায় আর তা নিয়ে মাথা ঘামানো হয়নি। আজ মনে হচ্ছে তোকে একদমই পড়ানোই উচিত না। তা হোক এখানে বা অন্য কোথাও। ত্রয়ী আঁতকে উঠল। তাকে পড়ানো উচিত না তার মানে কি তার পড়াশোনা বন্ধ করে দেওয়া হবে? না, এটা হতে পারে না। তাকে পড়তে হবে, অনেক দূর অবধি পড়তে হবে। নয়তো জীবন চলবে কিভাবে? সারা জীবন অন্যের মাথার উপর বোঝা হয়ে থাকতে চায় না সে। অনেক তো হলো এর ওর উপর নিজেকে বোঝা বানিয়ে ঠেলে দেওয়া। এবার নিজের পায়ে দাঁড়াতে হবে। ত্রয়ী জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজের ভিতরে একটু সাহস সঞ্চয় করল। হাতটা টেনে ছাড়িয়ে নিল শীর্ষের হাতের ভাঁজ থেকে। ঢোক গিলে বলল, আমি পড়ব। এখানেই পড়ব। তোর সাহস তো কম নয় বালির বস্তা, তুই আমার মুখের উপরে কথা বলছিস। না মানে? শীর্ষ দাঁতে দাঁত পিষল। ধমকে উঠে বলল, কি মানে করছিস? আমার সাথে বাড়িতে চল এক্ষুনি। না, আমি যাব না। শীর্ষের ক্রোধ বাড়ল আরো। কটমট করে বলল, তুই কিন্তু এখন আমার অবাধ্য হচ্ছিস। এর ফল কিন্তু ভালো হবে না। ত্রয়ী শুকনো ঢোক গিলল। কাদো কাদো হয়ে বলল, আপনি আমার সাথে এমন কেন করছেন? আমার এমনি এই পৃথিবীতে কেউ নেই। তারপর আপনার বাবা দয়া ধরে আমাকে এখানে নিয়ে এলেন। আপনাদের বাড়িতে ঠাঁই দিলেন, পড়াশোনার সুযোগ দিলেন। দয়া করে আপনি সেই সুযোগটা কেড়ে নিবেন না। প্রথম বাক্যটি অর্থাৎ, আপনি আমার সাথে এমন কেন করছেন? এই বাক্যটি কানে বাজল শীর্ষের। সত্যিই সে এমন কেন করছে? প্রয়োজনের তুলনায় একটু বেশিই প্রতিক্রিয়া দেখাচ্ছে না সে? তাও বাইরের একটা মেয়ের জন্য। ত্রয়ী একজন প্রাপ্তবয়স্কা স্বাধীন নারী। তার যেখানে ইচ্ছা যাওয়ার এবং যার সাথে ইচ্ছা কথা বলার অধিকার আছে।
সেখানে তার এমন ব্যবহার অবাঞ্ছিত ব্যতীত আর কিছুই নয়। শীর্ষ দ্বিধায় পড়ল। নিজেকে কেমন বোকা বোকা লাগল। তবে পরক্ষণেই আবার মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে উঠল। সব দোষ এই মেয়েটার। এসেছে পর থেকে যেন তাকে পাগল বানাতে উঠে পড়ে লেগেছে। মেয়েটা তার সামনে এলেই কেমন অন্য রকম এক অনুভূতি হয় হৃদয়। মেয়েটার চেহারা দেখলেই শান্তি অনুভব হয়। এমনটা তো হওয়ার কথা নয়। আগে কখনো হয়নি। তাহলে এই মেয়ের ক্ষেত্রে কেন হবে? শীর্ষের সব রাগ গিয়ে পড়ল ত্রয়ীর উপরে। ফুঁসে উঠল সে। শাসিয়ে বলল, তুই আর আমার সাথে কথা বলবি না বালির বস্তা। আমার সামনেও আসবি না। তোর মুখ যেন আমি না দেখি। তাহলে কিন্তু খুব খারাপ হবে। কথাগুলো বলে আর এক দণ্ড দাঁড়ালো না শীর্ষ। হনহন করে চলে গেল। এতক্ষণে যেন হাঁফ ছেড়ে বাঁচল ত্রয়ী। যাক, লোকটা অবশেষে বিদায় হয়েছে। আর যাওয়ার আগে কি বলে গেল? তার সাথে যেন কথা না বলে তার সামনে যেন না যায়। ঠিক আছে, ত্রয়ী তাই করবে। এমনিও ওই লোকটার সাথে কথা বলার বা তার সামনে যাওয়ার কোনো ইচ্ছা নেই মেয়েটার। ত্রয়ী ভেঙচি কাটল। পিছন ঘুরে হাঁটা ধরল তার শ্রেণীকক্ষের দিকে। শুধু রয়ে গেল অদূরে বকুল গাছের নিচে 3 জোড়া অবাক্তায় ঘেরা আঁখি। রবি, আলভি এবং নয়ন এতক্ষণ অবাক হয়ে দেখছিল শীর্ষ এবং ত্রয়ীকে। তবে শীর্ষের চোখে মুখে রাগের আভাস লক্ষ্য করে এদিকটায় আসার সাহস করেনি তারা। এতক্ষণ পরে অবাক সুরেই আলভি শুধাল, মেয়েটা কে রে? রবি জবাব দিল, কে জানে, তুইও যেখানে আমিও সেখানে। নয়ন কিছুটা ভাবুক ভঙ্গিতে আলভিকে বলল, আপনার নানি নয় তো স্যার? আলভি কটমট করে তাকালো নয়নের দিকে। চিবিয়ে চিবিয়ে বলল, আমার নানি এখানে আসবে কোথা থেকে? আচ্ছা, রা। তিনি তো আরও বহু বছর পূর্বেই উপরের টিকিট কেটেছে। আরে সেই নানি নয়। কাল শীর্ষ স্যার দুপুরে ফ্ল্যাট থেকে চলে আসার সময় আপনার আরেক নানির কথা বলে এলো না? সে নয় তো। রবি এবং আলভি তাকালো ত্রয়ীর গমনপথের দিকে। একযোগে বলল, হতেও পারে। 25 গোধূলি লগ্ন। আকাশের উজ্জ্বল সূর্যটা রক্তিম আকার ধারণ করে ঢলে পড়েছে একদিকে। পাখিরা নিজেদের সারাদিনের খাবারের খোঁজের বিরতি দিয়ে তারা লাগিয়েছে নিরে ফেরার। ত্রয়ীও ছাদ থেকে সবার জামা কাপড় তুলে সিঁড়ি বেয়ে নামছিল নিচের দিকে। হঠাৎ তার চোখ পড়ল শীর্ষের দিকে। সিঁড়ির দিকেই আসছে লোকটা। হয়তো উপরে তার নিজ কক্ষে যাবে। ত্রয়ী তৎক্ষণাৎ জামাকাপড় দিয়ে নিজের মুখটা ঢেকে নিল। সিঁড়ির এক পাশ ঘেঁষে তাড়াহুড়ো করে নেমে গেল নিচে। শীর্ষের ভ্রু যুগল কুঁচকে এলো। তীক্ষ্ণ দৃষ্টিতে সে তাকালো ত্রয়ীর দিকে। মেয়েটা তাকে দেখে এভাবে পালিয়ে গেল কেন? কোনোভাবে তাকে ইগনোর করল না তো? রাত খুব বেশি নয়। ঘড়ির কাঁটায় টিকটিক ধ্বনি তুলে জানান দিচ্ছে রাত কেবল 9টা। খান বাড়ির সবাই এই মুহূর্তে রাতের খাবার খেতে বসেছে খাবার টেবিলে। শীর্ষ সচরাচর দেরি করে বাড়িতে ফেরায় রাতের খাবার সবার সাথে না খেলেও আজ আছে। আজ আর সন্ধ্যায় বাড়ি ফেরার পর বাইরে বের হয়নি। ত্রয়ী খাবার টেবিলের এক কোণে বসেছে। মুখ ঢেকে ঢেকে খাবার খাচ্ছে। যেন কেউ তাকে খাবার খেতে দেখে নিলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। শীর্ষ খেতে খেতেই ভ্রু কুঁচকাল। মেয়েটা তখন সিঁড়ি থেকে নামার সময়ও মুখ ঢাকলো, এখন আবার মুখ ঢেকে খাবার খাচ্ছে। এসব কি তার থেকে নিজেকে আড়াল করার জন্য করছে মেয়েটা? তাকে ইগনোর করছে? রাত কিছুটা গভীর। চারদিকটা নীরব নিস্তব্ধ হয়ে পড়তে শুরু করেছে ধীরে ধীরে। দিনের ন্যায় শহর জুড়ে আর কোলাহলের শব্দ শোনা যাচ্ছে না। ত্রয়ী সকলের খাওয়া দাওয়া শেষে রান্নাঘরে সবকিছু গুছিয়ে রাখছিল একা একা। তখনই রান্নাঘরের দ্বার গোড়ায় এসে দাঁড়ালো শীর্ষ। থমথমে কণ্ঠে বলল, একটা কফি বানিয়ে দে তো বালির বস্তা। হঠাৎ শীর্ষের কণ্ঠস্বর শুনে কিছুটা চমকাল ত্রয়ী। তাড়াহুড়ো করে গলার ওড়নাটা মাথায় চড়ালো। ঘোমটার মতো দিয়ে মুখটা ঢেকে লেগে পড়ল কফি বানাতে। শীর্ষ কপাল কুঁচকাল। গম্ভীর কণ্ঠে শুধাল, এভাবে নতুন বউয়ের মতো ঘোমটা দিয়েছিস কেন? সমস্যা কি তোর? শীর্ষ কপাল কুঁচকাল। গম্ভীর কণ্ঠে শুধাল, এভাবে নতুন বউয়ের মতো ঘোমটা দিয়েছিস কেন? সমস্যা কি তোর? ত্রয়ী কোনো উত্তর দিল না। চুপচাপ কফি বানাচ্ছে সে। শীর্ষের কুঁচকানো ভ্রু যুগল আরও কুঁচকে এলো। কিছুটা রূঢ় স্বরে ফের শুধাল, কি হলো, কথার উত্তর দিচ্ছিস না কেন? ত্রয়ী এবারেও উত্তর দিল না। অস্তে ধীরে কফিটা বানিয়ে রাখল চুলার পাশেই। না সে কফির মগটা শীর্ষের হাতে তুলে দিল আর না কোনো কথা বলল। মুখ বন্ধ রেখে মাথায় ঘোমটা অব্যাহত রেখেই সে শীর্ষকে পাশ কাটিয়ে বেরিয়ে এলো রান্নাঘর থেকে। চঞ্চল পায়ে ছুটল নিজ কক্ষের দিকে। শীর্ষ হতবাক হয়ে পড়ল। পর মুহূর্তেই তার চোখ মুখ শক্ত হয়ে উঠল ফের। বয়সে ছোট একটা মেয়ে কিনা তাকে ইগনোর করছে? এত বড় সাহসের? দাঁতে দাঁত চাপল শীর্ষ। বিড়বিড়িয়ে বলল, তোকে আমি পরে দেখে নেব বালির বস্তা। শীর্ষ আর কফিটা খেল না। ধরলও না হাত দিয়ে। রাগে গোজগোজ করতে করতে পা বাড়ালো নিজ কক্ষের দিকে। 26 আকাশের সূর্যটা উজ্জ্বল হতে শুরু করেছে একটু একটু করে। রাতে নীরব হয়ে পড়া জনসাধারণ ছুটতে শুরু করেছে জীবিকা নির্বাহের তাগিদে।
ত্রয়ী তৈরি হয়ে গৃহের বাহিরে এলো কলেজে যাবে বলে। বাড়ির সামনে যেতেই মেয়েটার চোখে পড়ল শীর্ষকে। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে চেয়েই। ত্রয়ী তৎক্ষণাৎ ওড়না টেনে মাথায় ঘোমটা দিল, মুখটা আড়াল করে তাকালো আশেপাশে। বাড়ির গাড়িটা দেখা যাচ্ছে না কোথাও। হয়তো রিমা তাকে নিবে না বলে আগে আগে বেরিয়ে গাড়ি নিয়ে চলে গেছে। এখন আর তার রিকশা ছাড়া যাওয়ার উপায় নেই। কলেজের প্রথম দিন আব্দুর রহমান খান তাকে কিছু টাকা দিয়েছিল চলার জন্য, এখন তা ভেঙেই রিকশা নিতে হবে। তপ্ত নিঃশ্বাস ফেলল ত্রয়ী। শীর্ষের পাশ কাটিয়ে হাঁটা ধরল রিকশার খোঁজে। শীর্ষের দৃষ্টি তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হলো। দাঁতে দাঁত পিষে বলল, দাঁড়া। ত্রয়ী দাঁড়ালো, তবে পিছু ঘুরে গেল না শীর্ষের নিকট। ক্রোধে শীর্ষের শরীরটা রি রি করে উঠল। একটা পুচকে মেয়ে, তার উপর গাধা। সেই মেয়েটা নাকি গতকাল থেকে তাকে এড়িয়ে চলছে, তাকে পাত্তা দিচ্ছে না। কত বড় সাহস এই মেয়ের! শীর্ষ লম্বা লম্বা পায়ে গিয়ে দাঁড়ালো ত্রয়ীর মুখোমুখি। কটমট করে শুধাল, আমাকে এড়িয়ে চলছিস কেন? ত্রয়ী চুপ রইল, উত্তর দিল না কোনো। শীর্ষ ফের ক্রোধ নিয়ে বলল, কি বলছি কথা কানে যাচ্ছে না? আমাকে এড়িয়ে চলার সাহস দিয়েছে কে তোকে? ত্রয়ী এবার ব্যাগ থেকে খাতা কলম বের করল, তাতে কিছু একটা লিখে এগিয়ে দিল শীর্ষের দিকে। শীর্ষ কপালে ভাঁজ ফেলল, ত্রয়ীর হাত থেকে খাতাটা নিয়ে পড়তে শুরু করল লেখাগুলো। খাতায় বেশ গোটা গোটা অক্ষরে লেখা। আপনিই না কাল আমাকে কথা বলতে বারণ করলেন, বললেন আপনার সামনে না যেতে, তাই আপনার সাথে কথাও বলছি না আর মুখও দেখাচ্ছি না। শীর্ষ বোকা বনে গেল। কাল সে রাগের মাথায় কি না কি বলে নিজেই বিভিন্ন কাজের চাপে ভুলে গিয়েছিল। আর এই মেয়ে কিনা এখনো সে কথা ধরেই বসে আছে। তার রাগের মাথায় বলা কথাগুলো তাকেই সুদে আসলে ফেরত দিচ্ছে। শীর্ষ হতবাক কণ্ঠে শুধাল, তুই এখনো আমার কালকের কথা ধরে বসে আছিস? ত্রয়ী উত্তর দিল না। শীর্ষের হাত থেকে খাতা কলমটা নিয়ে তাতে আবার লিখে দিল। হ্যাঁ, একে তো মেজাজ গরম, তার উপরেই মেয়ের ঢং। শীর্ষ রাগে দিশেহারা হয়ে খাতা কলম ধরে ছুঁড়ে লো রাস্তায়। শাসিয়ে বলল, যা বলার মুখে বল, নয়তো এক থাপ্পড়ে তোর সবকটা দাঁত ফেলে দেব। ত্রয়ী ভীত হল। শীর্ষ যা ছেলে তাতে তাকে থাপ্পড় দিতেও পারে। একটা মেয়ে হয়ে এই রাস্তার মধ্যে গালে থাপ্পড় পড়লে মান ইজ্জত বলে আর কিছু থাকবে না। তাছাড়া ওই লোকের পুরুষালী শক্ত হাতের থাপ্পড় মেয়েটার নরম গালে পড়লে সে জ্ঞান হারাতেও বোধ হয় বেশি সময় নিবে না। ঢোক গিলল ত্রয়ী, মিনমিনিয়ে বলল, আবার রাগ করছেন কেন? আপনার কথাই তো রাখছি। আপনি যা যা বলেছিলেন তাই অক্ষরে অক্ষরে পালন করছি। ঘোমটা খুলে কথা বল। ত্রয়ী ঘোমটা খুলল না, উল্টো প্রশ্ন করল, কেন? থাপড়ানোর আগে তোর নাটক বন্ধ কর। ঘোমটা খোল বেয়াদব। শীর্ষের ধমকে ঈষৎ কেঁপে উঠল মেয়েটা। তড়িঘড়ি করে ওড়নাটা টেনে ঘোমটা সরালো। শীর্ষ ভ্রু কুচকাল, দাঁতে দাঁত পিষে বলল, এমনিতে তো আমার কোনো কথা শুনিস না তুই। পরশু ক্লাস না করে বাড়িতে ফিরতে বলেছিলাম, শুনেছিলি তুই? তাহলে কাল রাগের মাথায় কি বলতে কি বলে ফেলেছি তা শুনছিস কেন? এইটুকু বলে থামল সে। ফের রাগের মাথায় বলল, তোকে আর আমার কোনো কথা শুনতে হবে না, বুঝেছিস? ত্রয়ী উপর নিচ মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সূচক জবাব দিল। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল শীর্ষ। থমথমে কণ্ঠে বলল, গাড়িতে ওঠ, কলেজে পৌঁছে দিচ্ছি। ত্রয়ী যেন কথাটা শুনেও শুনল না। শীর্ষের কথাকে উপেক্ষা করেই পা চালালো সামনের দিকে। ভ্রু কুচকে এলো শীর্ষের। অবাক হয়ে সে বলল, ওদিকে কোথায় যাচ্ছিস? তোকে না বললাম গাড়িতে উঠতে? ত্রয়ী দাঁড়ালো, পিছন ঘুরে বলল, তার আগে না আপনি বললেন আপনার কোনো যেন না শুনি। শীর্ষ হতবাক হয়ে পড়ল। এ কোন মেয়ের পাল্লায় পড়ল সে? এমনও মানুষ হয়? একে বোকা বলবে, সহজ সরল বলবে, নাকি চালাক বলবে কোনটা? মেয়েটা প্রতি ক্ষণে ক্ষণে তাকে পাগল করে তুলছে। মুখ থেকে যা বের করছে তা দ্বারাই মস্তিষ্ক বিক্ষিপ্ত করে দিচ্ছে। শীর্ষ আশেপাশে তাকালো, চোখে পড়ল রাস্তার ধারেই একটা ভাঙা অর্ধ ইট। ইটের টুকরোটা হাতে তুলে নিল সে। ক্রোধে গোজগোজ করতে করতে সে টুকরোটা হাতে তুলে দিল ত্রয়ীর। গলা চড়িয়ে বলল, নে এটা নে, এটা দিয়ে একটা টাকমে রে আমার মাথাটা ফাটিয়ে দে। তবুও তোর ওই উদ্ভট কর্মকাণ্ড দিয়ে আমাকে পাগল করিস না। ত্রয়ী পলক ঝাপটালো, বোকা বোকা কণ্ঠে শুধাল, আমি আবার কি করলাম? না, তুই কিছু করিসনি। যা করার আমি করেছি, সব দোষ আমার। তোর মতো একটা গাধীর সাথে কথা বলতে আসাটাই আমার ভুল হয়েছে। ত্রয়ী অপমানিত বোধ করল। এই লোকটা তাকে আগেও গাধী বলেছে, আজও বলল। মেয়েটা প্রতিবাদ করল, হালকা গলা উঁচিয়ে বলল, আমি মোটেই গাধী নই। ঠিক তুই গাধী হতে যাবি কেন? গাধা তো এইটুকু বলতেই থেমে গেল শীর্ষ। রাগের বশে শেষ পর্যন্ত কিনা নিজেকে নিজে গাধা বলতে যাচ্ছিল সে। উফফ, এই মেয়েটা তাকে পাগল বানিয়ে ছাড়বে। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল শীর্ষ।
নিজেকে কিঞ্চিত ধাতস্থ করে বলল, গাড়িতে ওঠ। এবার আর ত্রয়ী কোনো দ্বিরুক্তি করল না। চুপচাপ উঠে বসল গাড়িতে। শীর্ষও উঠে বসল ড্রাইভিং সিটে। গাড়িতে স্টার্ট দিয়ে মুহূর্তেই সাই সাই করে ছুটল সামনের দিকে। কিছুটা সময়ের ব্যবধানেই তারা এসে পৌঁছালো কলেজের সামনে। শীর্ষ গাড়িটা থামাতেই ত্রয়ী গাড়ি থেকে নেমে দাঁড়ালো। কোনরূপ বাক্যব্যয় না করেই হাঁটা ধরল কলেজের দিকে। শীর্ষ পিছু ডকল তার। শোন। ত্রয়ী থমকে দাঁড়ালো। পিছু ঘুরে শুধাল, কিছু বলবেন? শীর্ষ সময় নিল একটু। অতঃপর থমথমে কণ্ঠে বলল, শাহেদের সাথে কথা বলবি না কোনো? এমনকি ও তোর সাথে কথা বলতে এলেও বলবি না? কেন? তোর কাছে এত কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। তোকে ওর সাথে কথা বলতে বারণ করেছি, ব্যাস বলবি না। কিন্তু উনি তো। ত্রয়ী আর নিজের কথাটা সম্পূর্ণ করতে পারল না। তার আগেই গাড়ি স্টার্ট করল শীর্ষ। মেয়েটার কোনো কথা না শুনেই ছুটে চলল অভিমুখে। তপ্ত নিঃশ্বাস ফেলল ত্রয়ী। শীর্ষের গমনপথের দিকে কিঞ্চিত সময় নিয়ে চেয়ে থেকে ঢুকল কলেজে। এদিকে ওদিকে আর সময় নষ্ট না করে সোজা চলে এলো ক্লাসে। একটা খালি সিট পেয়ে সেখানে বসতেই কয়েকটি ছেলে এসে দাঁড়ালো তার পাশে। তার মধ্য থেকে একটি ছেলে আবার শুধাল, তোমার নাম ত্রয়ী? ত্রয়ী চোখ তুলে তাকালো ছেলেটির দিকে। নম্র কণ্ঠে জবাব দিল, জি, আমি রাকিব, শীর্ষ ভাইয়ের বন্ধুর ভাই। যাই হোক, তুমি শীর্ষ ভাইয়ের কি হও? ত্রয়ী একটু ইতস্তত করল। সে ঠিক কি জবাব দিবে তৎক্ষণাৎ ভেবে পেল না। আশ্রিতা যে বলবে তাও কেমন একটা লাগছে। কলেজের মতো একটা স্থানে নিজের পরিচয় দিতে এমন একটি শব্দ ব্যবহার করা নিশ্চয়ই দৃষ্টিনন্দন নয়। মেয়েটা কিছুটা সময় নিয়ে ভাবল। আমতা আমতা করে জবাব দিল, আমি উনাদের বাড়িতে থাকি। বাড়িতে থাকো সে না হয় বুঝলাম, কিন্তু সম্পর্কে তার কি হও? বোন। ওহ, তাহলে তো ভালোই হলো। শীর্ষ ভাইয়ের বন্ধু আমার ভাই, আর আমি তার বোনের বন্ধু। কি আমার সাথে বন্ধুত্ব করবে না তুমি? ত্রয়ী জোরপূর্বক হাসল। ইতস্তত করে বলল, কিন্তু আমি তো আপনাকে চিনি না। ও আস্তে আস্তে চিনে যাবে। তাহলে বন্ধুত্বটাও না হয় চেনার পরেই হবে। আমি অপরিচিতদের সাথে বন্ধুত্ব করি না। কিন্তু আমি তো শীর্ষ ভাইকে চিনি। আর সেও আমাকে চিনেন। তাহলে তার সাথে গিয়েই বন্ধুত্বটা করে নিন। আমি আপাতত আপনার সাথে বন্ধুত্ব করতে ইচ্ছুক নই। ত্রয়ীর নরম কণ্ঠেই বলল প্রতিটি কথা। রাকিব একটু দমে গেল। একটু সময় নিয়ে ভেবে আর কিছু বলবে তার আগেই ক্লাসে অধ্যাপক প্রবেশ করলেন। রাকিব এবং তার বন্ধুরা আর দাঁড়ালো না ত্রয়ীর নিকটে। তবে চলে যাওয়ার পূর্বে বলে গেল, তোমার সাথে আবার পরে কথা হবে। 27। চারদিকে হৈ হৈ রৈরি পরিবেশ। মানুষ আর যানবাহনের সম্মিলিত কোলাহলে কান যেন বন্ধ হয়ে আসার উপক্রম। এমনই এক কোলাহলপূর্ণ স্থানে মেহেরের কলেজটা অবস্থিত। আর সেই কলেজের সামনেই চোখমুখ কুঁচকে দাঁড়িয়ে রয়েছে আলভি। অনেক কষ্টে অনেককে ধরে এই মেয়েটার কলেজের ঠিকানাটা বের করেছে সে। কিন্তু সেই মেয়ে কোথায়? এখনো কলেজ থেকে বের হচ্ছে না কেন? যার কাছ থেকে মেয়েটার সম্পর্কে খোঁজ নিয়েছিল সে তো বলেছিল এই সময়ের মধ্যে কলেজ শেষ হয়ে যাবে। আলভি বিরক্তি হলো। এক পলক হাত ঘড়িটার দিকে তাকিয়ে ফের তাকালো কলেজের গেটের দিকে। সাথে সাথে সোজা হয়ে দাঁড়িয়ে গেল সে। ওই তো আসছে মেয়েটা। জিন্সের সাথে আজ একটা লং কুর্তি জড়িয়েছে সে শরীরে। গলায় অবশ্য একটা ওড়না আছে। আর কাঁধে কাঁধ ব্যাগ। মেয়েটা কলেজের বাইরে এসে দাঁড়ালো। কপাল কুঁচকে তাকালো এদিকে ওদিকে। হয়তো গাড়ি খুঁজছে। আলভি আর দেরি করল না। লম্বা লম্বা পায়ে গিয়ে দাঁড়ালো মেহেরের মুখোমুখি। ওষ্ঠে হাসি ফুটিয়ে তুলে বলল, কেমন আছেন মেহের? মেহের ঠিক চিনে উঠতে পারল না আলভিকে। সেদিন রাতে অল্প সময়ের জন্য দেখেছিল তাকে। তাও ততটা ভালোভাবে খেয়াল করেনি। মেয়েটা কপাল কুঁচকে শুধাল, আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আলভি ব্যথিত হল। মেয়েটা এত তাড়াতাড়ি ভুলে গেল তাকে। তবুও জোরপূর্বক ওষ্ঠে হাসি ধরে রাখল সে। অতঃপর বলল, আমাকে চিনতে পারলেন না? আমি আলভি। আপনার জন্মদিনের রাতে ভুল করে আপনার রুমে ঢুকে পড়েছিলাম। শেষোক্ত কথাগুলো একটু আস্তে বলল আলভি। তবে তাকে চিনতে পেরে মেহেরের কপালে বিরক্তির ভাঁজ ফুটে উঠল। তবুও ভদ্রতা বজায় রাখতে সে বলল, ওহ, আসলে সেদিন রাতে অল্প সময়ের জন্য দেখেছি তো আপনাকে, তাই ঠিক চিনতে পারিনি। সমস্যা নেই। কিন্তু আপনি এখানে? কোনো কাজ ছিল নাকি? সবটা জেনেও না জানার ভান ধরল আলভি। মেহের নিজের কলেজের দিকে ইশারা করল। ওষ্ঠে কিঞ্চিত হাসি ফুটিয়ে বলল, এটা আমার কলেজ। কলেজে এসেছিলাম। ওহ আচ্ছা। আলভি আর কিছু বলবে তার আগেই একটি সাদা রঙা গাড়ি এসে থামল তাদের সামনে। মেহের এক পলক তাকালো গাড়িটার দিকে। অতঃপর আলভির দিকে তাকিয়ে বলল, আমার গাড়ি চলে এসেছে। আসছি আমি। ভালো থাকবেন। মেহের চলে গেল। হতাশার নিঃশ্বাস ফেলল আলভি। তারও বা আর কি করার আছে? মেহের যেহেতু চলে গেছে তখন আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ কি? সেও আর সময় নষ্ট না করে চলল বাড়ির পথে।
28 রাত্রি গভীর। চারদিকটা নীরব হয়ে পড়েছে। দোকানপাট বাড়িঘরের আলো নিভে অনেকটা অন্ধকারও হয়ে পড়েছে ইতোমধ্যে। রবি সারাদিন এদিক ওদিক ঘুরে ফিরে কেবলই বাড়ি ফিরল। দিনের আলোয় বাড়ি ফিরলে নির্ঘাত রাশেদ আহমেদের মদায় তার প্রাণটা হারাতে হতো। তাই এই রাতের আধারে ফেরা। ছোট বোন রাইমাকে আগে থেকেই মেসেজ করে দরজাটা খোলা রাখতে বলেছিল বিধায় বাড়িতে ঢুকতে তেমন কষ্ট হয়নি তার। ভিতরে ঢুকে চারদিকটা নির্বতায় ঘেরা দেখে একটু স্বস্তি পেল শেঠ। তবে তার এই স্বস্তি টিকল না বেশিক্ষণ। বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই তার কানে এসে বাড়ি খেল। অবশেষে বাড়িতে ফিরলেন তাহলে মহারাজ। আপনার প্রজা যে সেই কাল থেকে আপনার অপেক্ষা করছে। বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই তার কানে এসে বাড়ি খেল। অবশেষে বাড়িতে ফিরলেন তাহলে মহারাজ। আপনার প্রজা যে সেই কাল থেকে আপনার অপেক্ষা করছে। রবি চমকাল ভরকাল। তৎক্ষণাৎ চোখ তুলে তাকালো অভিমুখে। ড্রিম লাইটের আলোয় চোখের সম্মুখে ভেসে উঠল রাশেদ আহমেদের কঠিন মুখশ্রী। অন্তরাত্মা কেঁপে উঠল রবির। কি তার বাবা এত রাতে এখানে কি করছে? এখনো ঘুমায়নি? রবি ভয়ার্ত দৃষ্টিতে তাকালো বাবার হাতের দিকে। সাথে সাথেই আঁতকে উঠল সে। রাশেদ আহমেদের হাতে বেশ বড়সড় আকারের একটি মদা চকচক করছে। রবি ভয় পেল। এই মদায়ের একটা কোনোভাবে তার শরীরে পড়লে আর জীবিত থাকতে হবে না। এলোমেলো দৃষ্টি ফেলল বেচারা। শুকনো ঢোক বলল, বোব বাবা। এইটুকু বলতেই তাকে থামিয়ে দিলেন রাশেদ আহমেদ। গুরুগম্ভীর কণ্ঠে বললেন, কে তোমার বাবা? ভাই বলো ভাই। কাল যেমন বলেছিলে। রবি খেই হারিয়ে বসল। কাল যা সে করেছে এরপর বাবার সামনে কি বলবে, কিভাবে নিজেকে বাঁচাবে ঠিক বুঝে উঠতে পারল না বেচারা। এলোমেলো দৃষ্টি ফেলে কোনো রকমে বলল, আসলে কাল হয়েছে কি বাবা? কি হয়েছে? না মানে হয়েছে কি? রাশেদ আহমেদ তেতে উঠলেন। হাতের মদাটা নিয়ে তেড়ে এলেন রবির দিকে। দাঁতে দাঁত পিষে বললেন, কি হয়েছে কি তা কাল আমি তোর কথা শুনেই বুঝেছি। তোকে আমি এই শিক্ষা দিয়েছিলাম। হতো আচ্ছা বদ মাই ছেলে কাল কোথায় গিয়ে কি গিলেছিলি তুই? মদা নিয়ে রাশেদ আহমেদকে এগিয়ে আসতে দেখেই বুকটা কেঁপে উঠল রবির। প্রাণ বাঁচানোর তাগিদে তৎক্ষণাৎ সে দৌড় শুরু করল বসার কক্ষ জুড়ে। কণ্ঠ উঁচিয়ে ডাকল, মা কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, নয়তো এই বাবা নামক ভয়ঙ্কর লোকটা আমাকে আজকু রে ফেলবে। রাশেদ আহমেদও ছেড়ে দেবার পাত্র নন। মদা হাতে সেও ছুটল ছেলের পিছু পিছু। ছোটবেলা থেকে এত আদর যত্ন করে, এত শিক্ষা দিয়ে এত বড় বড় স্কুল কলেজে পড়িয়ে শেষ পর্যন্ত কিনা এই বানিয়েছেন ছেলেকে, যে কিনা এখন সেখানে গিয়ে দ্রব্য পর্যন্ত সেবন শুরু করেছে। আবার তাল হারিয়ে বাবাকে বলছে ভাই। রাশেদ আহমেদ কখনো নিজের দিকে তাকাননি। নিজে ছোট হয়ে সারাটা জীবন এই ছেলে মেয়েগুলোর জন্য খেটেছেন। এদের একটা ভালো জীবন দেওয়ার জন্য, সমাজের উঁচু পর্যায়ে স্থান দেওয়ার জন্য সারা জীবন পরিশ্রম করে গেছেন। অথচ সেই ছেলে মেয়ে কিনা এখন বিগড়ে যেতে শুরু করেছে। তাও এতদিন যা ছিল একটি পর্যায়ে ছিল, এখন তো নেশায়ও পেয়েছে। কিছুদিন পর নেশাতেও পাবে। না, এটাকে আজ একটা উচিত শিক্ষা দিতে হবে, নয়তো এর দেখাদেখি ছোট দুটোও বিগড়ে যাবে। রাশেদ আহমেদ গলা উচালেন। মদা নিয়ে ছেলের পিছনে দৌড়াতে দৌড়াতে বললেন, তোকে তো আজ আমি ফেলবো। তুই কোন সাহসে ওইসব ছাইপাশ মুখে তুলেছিস? এই জন্য তোকে আমি পড়াশোনা করিয়েছি? এই জন্য তোর পিছনে আমি এত টাকা খরচ করি? আচ্ছা মা ছেলে কোথাকার। বসার কক্ষে মাঝরাতে চেঁচামেচির আওয়াজ শুনে রবির মা তানজিলা বেগম, বোন রাইমা এবং রাকিবের ঘুম ভেঙে গেল। হন্তদন্ত হয়ে তারা ছুটে এলেন বসার কক্ষে। রাইমা তাড়াহুড়ো জ্বালিয়ে দিল কক্ষের উজ্জ্বল আলোটা। সাথে সাথেই তাদের চোখের সম্মুখে ভেসে উঠল রাশেদ আহমেদ এবং রবির দৌড়। রাশেদ আহমেদের হাতে চকচকে মদাটা দেখেই আঁতকে উঠল সকলে। তানজিলা বেগম দৌড়ে গিয়ে স্বামীকে ধরলেন। তার হাত থেকে মদাটা কেড়ে নিয়ে বললেন, পাগল হয়েছেন আপনি? ছেলেটাকে রে ফেলবেন নাকি? রাশেদ আহমেদ থামলেন। এতক্ষণ দৌড়াতে দৌড়াতে বেশ হাঁপিয়ে উঠেছেন লোকটা। নিঃশ্বাস নিতে গিয়েও বুকটা হাঁপড়ের ন্যায় ওঠানামা করছে। বয়স বেড়েছে, তার বুড়ো হয়েছেন। এখনো কি এমন দৌড় ঝাঁপ মানায় তাকে? তবুও এই ছেলে মেয়েদের জন্য দৌড়াদৌড়ি করতে হচ্ছে। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে তিনি বললেন, হ্যাঁ, ওকে আজ আমি ফেলবো। যে ছেলে মেয়ে দিয়ে মান সম্মান থাকবে না, তাদের বাঁচিয়ে রেখে কি করব? মাকে রবি যেন একটু স্বস্তি পেল। দৌড়ে এসে লুকিয়ে পড়ল তার পিছনে। ভয়ার্ত কণ্ঠে বলল, দেখো না মা, বাবা কেমন ভয়ঙ্কর হয়ে উঠেছে। আমাকে মদা দিয়ে তে চাইছে। সাথে সাথে তেতে উঠলেন রাশেদ আহমেদ। গলা চড়িয়ে বললেন, তাহলে কি করব? পুজো দেব তোকে?
তানজিলা বেগম চিন্তিত হলেন। স্বামীকে ধরে নিয়ে সোফায় বসাতে বসাতে বললেন, আপনি এভাবে উত্তেজিত হবেন না। এমনিই হাই প্রেশার আপনার। উত্তেজিত হব না তো কি করব? এত আদরের ছেলে মেয়ে আমার। কত কষ্ট করে কত পরিশ্রম করে বড় করেছি এদের আমি। অথচ সেই ছেলে মেয়ে কিনা এখন বকে যেতে শুরু করেছে। তাও যেই সেই বকে যাওয়া না, বাড়ির বাহিরে গিয়ে দ গিলতে শুরু করেছে এরা। কয়দিন পর অর্থাৎ আমি রে যাওয়ার পর দেখা যাবে আমার বাড়িটাই এরা দে আখড়া করে তুলেছে। এইটুকু বলে থামলেন রাশেদ আহমেদ। রুক্ষ কণ্ঠে ফের বললেন, ওকে আমার বাড়ি থেকে চলে যেতে বলো তানজিলা। ওর মতো নে খো রে আমার বাড়িতে কোনো জায়গা নেই। কাল দ গিলে সারারাত কোথায় ছিল আবার যেন সেখানে চলে যায়। রবি শুকনো ঢোক গিলল। বাবাকে সে ভয় পায় ঠিক আছে, সাথে শ্রদ্ধাও করে ভীষণ। সে জানে তার বাবা কখনো তার খারাপ চাইবে না। এই যে এখন দে জন্য তার উপর চোটপাট দেখাচ্ছে, এটাও তো তার ভালোর জন্যই। কিন্তু সেও তো ইচ্ছে করে ওসব খায়নি, ভুলবশত হয়ে গেছে। রবি মাথা মস্তক নুইয়ে নিল। মিনমিনিয়ে বলল, আমি ইচ্ছে করে ওসব খাইনি বাবা, ভুলবশত হয়ে গেছে। কাল একটা পার্টিতে গিয়েছিলাম, সেখানেই কোমল পানীয় ভেবে একটা পানীয় খেয়ে ফেলেছিলাম। কে জানতো ওটা দ। তারপর আর আমার কিছু মনে নেই। রাশেদ আহমেদ এবার যেন দ্বিগুণ বেগে জ্বলে উঠলেন। দাঁতে দাঁত পিষে বললেন, তুই শুধু ওই ছাইপাশ গেলা পর্যন্তই সীমাবদ্ধ নেই, ওইসব পার্টি ফার্টিতেও যাতায়াত শুরু করেছিস? রবি নিজের বোকামিতে নিজেই ফেসে গেল ফের। সে তো বলেই বসেছিল তার বাবা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা সেকেলে মানুষ। নিজ পরিশ্রমের জোরে এখন একটু অর্থ সম্পদ অর্জন করলেও মানসিকতাটা পরিবর্তন হয়নি একটুও। এই অতি আধুনিক সভ্যতার ভিতরে ঢুকতে পারেননি তিনি। তাদের ধারণা মতে এসব পার্টি ফার্টি খারাপ জিনিস। এখানে বড় লোকের বিগড়ে যাওয়া সন্তানরা নাচ গান আমোদ ফুর্তি করে, সাথে দ বিষয়টাকেও সহজ করে। অবশ্য তাদের এই ধারণা খুব একটা ভুলও নয়। আজকাল পার্টিগুলো বেশিরভাগ এমনই হয়। দ যা আড্ডা থাকে সেখানে। আর সাথে নারী পুরুষের চিৎকা চিৎকি তো রয়েছেই। রবি এলোমেলো দৃষ্টি ফেলল, কিছুটা ইতস্তত করে বলল, আমি যেতে চাইনি, তবুও একটা জরুরি কাজের জন্য যেতে হয়েছে। পার্টিতে আবার কি জরুরি কাজ? আমাকে বোকা পেয়েছিস তুই যে যা বুঝাবি তাই বুঝে বসে থাকবো? না আসলে হয়েছে কি? রবিকে বাকিটুকু আর বলতে দিলেন না রাশেদ আহমেদ। সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। দৃঢ় কণ্ঠে বললেন, আজ থেকে তোর এই বাড়িতে ভাত বন্ধ। তোর মতো একটা ছেলের পিছনে আমি আর 1 টাকাও খরচ করতে পারবো না। কারি কারি টাকা নষ্ট করে তোকে আমি অনার্স মাস্টার্স করিয়েছি, তারপরও এখনো অবধি একটা চাকরি জোটাতে পারিসনি। আমি তবুও চুপ ছিলাম, কিছুই বলিনি তোকে। কিন্তু আজ যেটা তুই করলি তা আমার ভাবনার বাহিরে ছিল। এইটুকু বলে থামলেন রাশেদ আহমেদ। ফের রুক্ষ কণ্ঠে বললেন, যাই হোক দয়া ধরে তোকে বাড়ি থেকে বের করে দিচ্ছি না, কিন্তু তোর পিছনে আমি আর 1 টাকাও নষ্ট করব না। চাকরি খোঁজ, নিজে উপার্জন কর, নিজের টাকায় চল। স্বামীর কণ্ঠে এমন কথা শুনে দিশেহারা হয়ে উঠলেন তানজিলা বেগম। ব্যগ্র কণ্ঠে বলছেন, কি সব বলছেন আপনি? ছেলেটা এত তাড়াতাড়ি চাকরি কোথায় পাবে? তা আমি কি জানি? এতদিন বাপের হোটেলে বসে খেয়েছে ঘুরেছে, তাই এ দুনিয়ার কাঠিন্যতা সম্পর্কে টের পায়নি। যদি পেত তবে বিপথে যেতে পারত না। কিন্তু কোনো কিন্তু না, আমি যা বলেছি ওটাই শেষ কথাট। ওর পিছনে আমি আর 1 পয়সাও নষ্ট করতে পারবো না। ওর নিজের ব্যবস্থা নিজেকেই করতে বলো। নিজের কণ্ঠে তোলা বাক্যগুলোর সমাপ্তি ঘটিয়ে আর 1 মুহূর্তও দাঁড়ালেন না রাশেদ আহমেদ। হনহন করে চলে গেলেন নিজ কক্ষে। রবি আহত পাখির ন্যায় চেয়ে রইল বাবার গমনপথের দিকে। তার বাবা তাকে আজ এতগুলো শক্ত শক্ত কথা বলতে পারল? মানছে সে ভুল করেছে, কিন্তু ইচ্ছে করে তো করেনি, ভুলবশত হয়ে গেছে। তাই বলে তার বাবা তাকে বেকারত্বের খোঁটা দিবে? মাথার উপরে এই বেকারত্ব যে কত বড় একটি বোঝা তা জানে রবি। এভাবে চাকরি বাকরি না করে বৃদ্ধ বাবার মাথার উপরে বসে বসে খেতে তারও তো খারাপ লাগে। বন্ধু বান্ধবদের যখন তৈরি হয়ে অফিসে যেতে দেখে তখন নিজের জীবন নিয়ে একরাশ হতাশা এসে ঘিরে ধরে তাকে। কিন্তু সেও বা কি করবে? চাকরির জন্য কম পরীক্ষা তো দিল না, কিন্তু ভাগ্য তার সহায় হচ্ছে না। ভালো পরীক্ষা দিয়েও শেষ পর্যন্ত চাকরিটা হচ্ছে না। 29 মধ্য দুপুর। অম্বরে স্থান করে নেওয়া সূর্যটা জ্বলে যাচ্ছে প্রবল তেজ নিয়ে। সেই সাথে নিজের উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে চারপাশে। ত্রয়ী দাঁড়িয়ে রয়েছে কলেজের সম্মুখে। তাদের বাড়ির গাড়িটা দেখা যাচ্ছে না আশেপাশের কোথাও। কলেজে আসার সময় তো বাড়ির গাড়িতেই এসেছিল সে। আর কলেজ শেষ হওয়ার পর আবার তাকে আর রিমাকে নিয়ে যাওয়ার কথাও ছিল। রিমাকেও তো দেখা যাচ্ছে না আশেপাশে। সে কি তবে আগে আগে বেরিয়ে গাড়ি নিয়ে চলে গেছে? ত্রয়ীর মন খারাপ হলো। রিমা কেন তার সাথে এমনটা করছে?
সে তো ওই মেয়েটার সাথে খারাপ কিছু করেনি। তারপরেও সে কেন ত্রয়ীকে দেখতে পারে না? মেয়েটার ভাবনার মধ্যেই হঠাৎ একটি কালো রঙা গাড়ি এসে ব্রেক কষল তার অতি নিকটে। হকচকিয়ে উঠল সে। হৃদযন্ত্রটা লাফিয়ে উঠল দ্রুত বেগে। সাথে সাথেই 2 কদম পিছিয়ে গেল ত্রয়ী। আর একটু হলেই প্রাণপাখিটা বুঝি উড়াল দিচ্ছিল তার। বুকে হাত দিয়ে মেয়েটা তাকালো সম্মুখ পানে। গাড়িটা দেখে কেমন চেনা চেনা লাগলো। মস্তিষ্কে চাপ প্রয়োগ করে গাড়ির মালিককে স্মরণ করার পূর্বেই গাড়ির জানালার কাঁচ নামিয়ে উকি দিল শীর্ষ। আদেশের স্বরে বলল, গাড়িতে ওঠ। ত্রয়ী স্বস্তির নিঃশ্বাস ফেলল। দ্বিরুক্তি না করেই উঠে বসল গাড়িতে। শীর্ষ আর কোনো বাক্যব্যয় না করে গাড়ি চালনা শুরু করল। কিন্তু কিছুটা দূরে আসতেই হঠাৎ শীর্ষের ভ্রু যুগল কুঁচকে এলো। তাদের গাড়ির সামনেই একটা বাইক যাচ্ছে হেলেদুলে। বাইক চালকের মাথায় হেলমেট না থাকায় তাকে চিনে নিতে খুব একটা কষ্ট হলো না শীর্ষের। এ তো কায়সার। সেদিন ক্লাবে তাকে আঘাত করেছিল। যাক, পাখিকে খোঁজার পূর্বেই পাখি নিজে এসে তবে ধরা দিল। তার উপর আবার আজ একা আছে। আজই একে একটা শিক্ষা দিতে হবে। বাঁকা হাসি ফুটে উঠল শীর্ষর ওষ্ঠে। অল্প দূরত্ব নিয়ে সে অনুসরণ করতে শুরু করল কায়সারের বাইকটা। অনুসরণ করতে করতে যখনই শীর্ষ খেয়াল করল তারা একটি নির্জন স্থানে পৌঁছেছে তখনই সে গাড়ির গতি বাড়ালো। ছুটে গিয়ে পথ আগালালো কায়সারের। ঘটনার আকস্মিকতায় চমকাল কায়সার। দ্রুত সে ব্রেক কষল বাইকে। শীর্ষ নিজের গাড়ির দরজা ঠেলে বেরিয়ে এলো বাইরে। শরীরে জড়ানো কালো শার্টটার হাতা গোছাতে এগিয়ে গিয়ে দাঁড়ালো কায়সারের মুখোমুখি। বাঁকা হেসে বলল, কিরে বা, পাকনা ডিসের লাইন কেমন আছিস? কায়সার ঘাবড়ে গেল কিছুটা। এমনি সে যতটাই সাহসী হোক না কেন এই মুহূর্তে সে একা। আর শীর্ষ যে তাকে জামাই আদরের জন্য এভাবে পথ আগলে দাঁড় করাবে না তা সে ভালোভাবেই জানে। ঢোক গিলল বেচারা। আমতা আমতা করে বলল, কি চাই তোর? এভাবে পথ আগলে দাঁড়িয়েছিস কেন আমার? শীর্ষ ওষ্ঠের কোণে বক্র হাসি বজায় রেখেই কায়সারের বাইক থেকে চাবিটা খুলে নিল। শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলল, অনেক হিসাব নিকাশ বাকি আছে তোর সাথে। তোর সেদিনের পাকনামির একটা হেস্তনেস্ত করতে হবে না? চলবে।